রাতের বেলায় রাস্তা দিয়ে আনমনে হাঁটছিলাম, আর ঠিক তখনই আমার রুমমেট সোহানের মেসেজ, ভালো থাকিস দোস্ত। তার এই মেসেজ আমার কাছে ভালো ঠেকলো না, কারণ আজ সকালে তার গপের সাথে তার প্রচুর ঝগড়া হয়েছিল। সে যদি উল্টাপাল্টা কিছু করে বসে, তাই তাড়াতাড়ি বাসার দিকে হাঁটা শুরু করলাম। বাসায় গিয়ে আমি যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সোহান উল্টাপাল্টা কী যেন খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি আর কিছু চিন্তা না করে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলাম। এক মহিলা ডাক্তারের অধীনে সোহানের চিকিৎসা চলতে লাগলো। তিনি রোগীদের অভিভাবক হিসেবে আমাকে একটা পেপারে নাম ঠিকানা লিখতে বললেন। নাম ঠিকানা লিখে যেই পেপারটা ডাক্তারের হাতে দিতে গেলাম, ঠিক তখনই আমি চমকে উঠলাম। আমি একে দেখছি। ডাক্তারদের চোখে এতটা মায়াবী হতে পারে সেটা আমার জানা ছিল না। আমি তার চোখের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম যে আমার রুমমেট সোহান অসুস্থ। ডাক্তারনির চোখের দিকে তাকালে যে কেউ তার মায়ায় পড়ে যাবে। আমি অনেকক্ষণ ধরে লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিলাম, আর ভাবতেছিলাম যে এই মায়াবরের চোখের অধিকারিণীর নামটা জানি কি। ওনাকে লুকিয়ে লুকিয়ে দেখার বিষয়টা তিনি লক্ষ্য করেছেন কিনা জানি না, তবে ওনাকে লুকিয়ে লুকিয়ে দেখতে আমার ভালোই লাগছিল। আমি সব কিছু ভুলে গিয়ে তার দিকেই তাকিয়েছিলাম। হঠাৎ ডাক্তারনি বলে উঠল, এই যে তুরিও সাহেব, এই ইঞ্জেকশনগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন। আমি তো তার ভয়েস শুনে রীতিমতো অবাক হয়ে ভাবতে লাগলাম যে এই ডাক্তারনি আমার নাম জানলো কিভাবে। পরক্ষণে আমি নিজেই এর উত্তর পেয়ে গেলাম, কারণ আমি নিজেই তো সোহানের অভিভাবক হিসেবে একটি পেপারে আমার নাম ঠিকানা লিখেছিলাম। ইঞ্জেকশনগুলো নিয়ে আসার সময় হঠাৎ করে প্রেসক্রিপশনের দিকে নজর পড়লো আমার, আর নজর পড়ার সাথে সাথেই আমার চোখ দুটো ওই প্রেসক্রিপশনটায় আটকে গেল। ওইখানে খুব বড় বড় করে লেখা ছিল মিমিয়া মিম, সাথে তার নাম্বারও ছিল। ইঞ্জেকশনগুলো নিয়ে যখনই ওটির সামনে গেলাম, তখনই কেউ একজন আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে ধমকের সুরে বলতে লাগলো, এই কটা ইঞ্জেকশন আনতে এতক্ষণ সময় লাগে নাকি? সময় অনুবর্তিতা বলতে তো কিচ্ছু নেই আপনার সাথে। আরও কত কি। এই ধমকদাতা আর কেউ নন, উনি হচ্ছেন ডাক্তারনি মিমিয়া মিম। আসলে আনন্দে আমি ভুলে গিয়েছিলাম যে আমার রুমমেট সোহান অসুস্থ। তার ধমক শুনে লজ্জা পাওয়ার বদলে আমি তার চোখের দিকেই তাকিয়েছিলাম। তার চোখগুলো হাঁসের ডিমের মতো বড় বড় হলেও অনেক মায়াবী। কেয়ার করা বেচারি আমার কোনো রেসপন্স না পেয়ে আমার হাত থেকে ইঞ্জেকশনগুলো নিয়ে ওরিতে ঢুকে গেল। নিজেকে তখন খুব ভাগ্যবান মনে হচ্ছিল, কারণ আমার হাত থেকে ইঞ্জেকশন নেওয়ার সময় আমি তার হাতে একটু ছোঁয়া পেয়েছিলাম। এভাবেই সোয়ানের চিকিৎসা চলতে লাগলো, আর আমার মনে হাজারো ভাবনা আসতে লাগলো। সারাক্ষণ মাথার ভিতর শুধু একটাই চিন্তা ঘুরতো, কিভাবে এই ডাক্তারনির মায়াভরা চোখগুলোর দিকে তাকিয়ে থাকা যায়, কিভাবে এই মায়াভরা চোখের অধিকারিণীকে নিজের করা যায়। এগুলো ভাবতে ভাবতে কখন যে 4টা লাইন কবিতা লিখে ফেলেছি নিজেও জানি না। প্রথম যেদিন পড়েছিল চোখ তোমার ওই মায়াভরা চোখে, চিরোর যেন বয়ে গিয়েছিল আমার এই নিষ্পাপ বুকে। আমি সেই দিন থেকেই হারিয়ে ফেলেছি মন, সত্যি ভালোবাসি ভীষণ। সুস্থ হতে সোহানকে প্রায় 6 দিন ওই হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। আর এই 6 দিনে আমি ওই ডাক্তারের প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলাম। সোহানকে বাসায় নিয়ে আসার পর থেকে সারাক্ষণ আমার মাথায় শুধু ডাক্তারনির কথাই ঘুরপাক খেত। সবসময় ভাবতাম কিভাবে তার সাথে দেখা করা যায়, কিভাবে তার মায়াভরা চোখের মায়া উপলব্ধি করা যায়। তার সাথে দেখা করার জন্য আমি শুধু কারণ খুঁজতে থাকতাম। বাই দ্য ওয়ে, আমি তুরিও রহমান। আপাতত একটা বেসরকারি ব্যাংকের সিনিয়র ম্যানেজার হিসেবে আছি। কপালে বিয়ে শাদী নাই, তাই তো সোহান আর আমি একসাথে একটা বাসায় থাকি। একদিন রান্না করতে গিয়ে সামান্য একটু হাত পরে ফেলি, আর তখনই মাথায় আসলো এই তো সুযোগ মিমের সাথে দেখা করার। যেই ভাবা সেই কাজ, সাথে সাথে চলে গেলাম ওই ডাক্তারনির চেম্বারে। মিম আমার হাত দেখে হাসতে হাসতে বলতে লাগলো যে এটা তো কোনো নার্সকে দেখালেও ওষুধ লাগিয়ে দিত। তখনই আমি বললাম, চাইলে তো আমিও ওষুধ লাগাতে পারতাম, আপনার কাছে এসেছি যেহেতু যা করার আপনাকেই করতে হবে। সে তখন একটু মুচকি হেসেছিল। আজ প্রায় সমস্যা, কাল হাতের সমস্যা, পরশু পেটের সমস্যা, এভাবে প্রায় প্রতিদিনই আমি একটা না একটা সমস্যা নিয়ে মিমির কাছে যেতাম। দিনে একবার ওকে দেখতে না পারলে আমার ওই দিনটা যেন যেতই না। একদিন ওকে জিজ্ঞেস করেছিলাম ওর ফেসবুক চালায় কিনা। সে বলেছিল সে নাকি প্রতিদিন 11:30 থেকে 12:30 পর্যন্ত ফেসবুকিং করে। কি মনে করে যেন আমি ওর আইডির নামটা জিজ্ঞেস করে গিয়েও জিজ্ঞেস করলাম না। রাতে শুয়ে শুয়ে ফেসবুকে জিঙ্গালালা নামক পেজের পোস্টগুলো পড়ছিলাম আর হাসছিলাম। এই পেজের পোস্টগুলো সত্যিই পেটে ব্যথা ধরিয়ে দেওয়ার মতো। হঠাৎ ঘড়ির দিকে তাকাতেই দেখলাম যে 11:47। আমার মনে পড়ে গেল যে মিম তো এই সময় ফেসবুকে থাকে। কি মনে করে হঠাৎ সোহানের প্রেসক্রিপশন থেকে মিমের নাম্বারটা নিয়ে ফেসবুকে সার্চ দিলাম, আর ঠিক তখনই অতিমানবী নামে একটা আইডি আসলো। প্রোফাইল ঘুরে বুঝতে পারলাম যে এটাই ডাক্তারনির আইডি। রিকোয়েস্ট দিয়েছিলাম, প্রায় 7 মিনিটের মাথায় মিম আমাকে কনফার্ম করেছিল। আমার আইডিতে আমার পিক ছিল। মেবি পিক দেখেই আমাকে চিনতে পেরেছিল এবং কনফার্ম করেছিল।
কনফার্ম করার সাথে সাথেই আমি আমার আইডির প্রাইভেসি অনলি দিয়ে অতিমানবী ট্যাগ করে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, যাতে স্ট্যাটাসটা ওই ডাক্তারনি ছাড়া আর কেউ দেখতে না পারে। স্ট্যাটাসটা এমন ছিল, মেয়েদের চোখে সত্যিই জাদু আছে, তা না হলে ওই ডাক্তারনির চোখের দিকে তাকানোর পর থেকে আমার রাত দিন এক হয়ে গেল কেন। এভাবে প্রায় প্রতিদিনই আমি একটা একটা করে স্ট্যাটাস দিতাম। প্রতিদিনই তাকে দেখার জন্য কোনো না কোনো রোগ নিয়ে তার চেম্বারে হাজির হতাম, কিন্তু একদিন তার চেম্বারে যাওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। সমস্ত ঘটনা সোহানকে খুলে বলার পর সোহান আমাকে রসুনের সাহায্যে শরীরে জ্বর নিয়ে আসার এক চমৎকার বুদ্ধি দিয়েছিল। তার কথা মতো কাজ করার পর দেখলাম সত্যি সত্যি আমার জ্বর আসছে, আর সাথে সাথে আমি ডাক্তারনির চেম্বারে চলে গেলাম জ্বর কতটুকু তা দেখার জন্য। যখন ডাক্তার আমার কপালে হাত দিল, তখন আমার শরীরে যেন এক অজানা শিহরণ বয়ে গেল। ডাক্তারনি জিজ্ঞেস করলো যে এই অসময়ে এত জ্বর আসলো কিভাবে? আমি বলেছিলাম জ্বর তো আসেনি, জ্বরকে আনিয়েছি। মানে? প্রতিদিন তো একটা না একটা কারণ নিয়ে তোমাকে দেখতে আসি, কিন্তু আজ কোনো কারণ পাচ্ছিলাম না, তাই রসুনের সাহায্যে জ্বর আনিয়েছি। ইস রে, জ্বরের ঘরে সব বলে দিয়েছি। ডাক্তার নিয়ে আমার এই কথাগুলো শুনে খুব জোরে আমার বাম গালে একটা চড় মেরেছিল, আর বলে দিয়েছিল যাতে আর কোনোদিন তার চেম্বারে না যাই। যদি যাই তাহলে নাকি ঘাড় ধাক্কিয়ে বের করে দিবে। কি আর করার, তার এই অপমান নীরবে সহ্য করে চলে এসেছিলাম। প্রায় 13 দিন আমি তার চেম্বারে যাইনি। খুব কষ্ট হতো তাকে না দেখে থাকতে, তারপরে নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম। একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছিলাম যে মিম মিম মানে ডাক্তার নিয়ে আমাকে বলছে, জানো তুরিও, 21শে আগস্ট না আমার জন্মদিন। স্বপ্নটা দেখা মাত্রই আমার ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম 20শে আগস্ট 11টা 53 বাজতেছে। কেন জানি মনে হলো যে এই স্বপ্নটা সত্যি হবে। মিমকেও দেখতে খুব ইচ্ছে হচ্ছিল, তাই তখনই সিদ্ধান্ত নিলাম যে 21শে আগস্ট মিমের জন্মদিন হোক বা না হোক, আমি তার চেম্বারে গিয়ে তাকে উইশ করব। এবার সে যাই করে করুক আমাকে। সকাল 11টার দিকে ছোট্ট একটা কেক নিয়ে আমি তার চেম্বারে গেলাম। অনেকদিন পর আমাকে দেখে সে কিছুটা অবাক হয়েছিল এবং খুবই নর্মালভাবেই বলেছিল যে এই হসপিটালে তো আরও অনেক ভালো ডাক্তার আছেন, আপনি তাদের চেম্বারে না গিয়ে আমার চেম্বারে আসলেন কেন? আপনাকে আমি নিষেধ করেছিলাম না আমার চেম্বারে আসার জন্য? তার এতগুলো কথার উত্তরে আমি শুধু এতটুকুই বলেছিলাম যে হ্যাপি বার্থডে মিম। আমার কথা শুনে সে এক প্রকার চমকে উঠেছিল এবং প্রায় 3 মিনিট চুপ থাকার পর আমাকে বলেছিল যে আপনাকে কে বলেছে যে আজ আমার জন্মদিন? আমি তো কখনোই আপনাকে বলি নাই, এমনকি আমার ফেসবুকেও আমার জন্ম তারিখ হাইড করা। আসলে আমি সঠিক জানি না আজ তোমার জন্মদিন কিনা। কাল রাতে তোমাকে স্বপ্নে দেখেছিলাম, তুমি আমাকে বলেছিলে যে 21শে আগস্ট নাকি তোমার জন্মদিন, তাই উইশ করতে আসলাম। এটা কিভাবে সম্ভব? সরি। সরি কেন? স্বপ্নকে সত্যি ভেবে আপনাকে উইশ করতে চলে এলাম, তাই। আপনি তো সেই মাপের একজন স্বপ্নদর্শী। আমার স্বপ্ন তো সত্যি হয়ে গেল। সত্যি সত্যিই আজ আমার জন্মদিন। সত্যি, আমি আসলে নিজেও বিশ্বাস করতে পারছিলাম না। সত্যি। দিনটা খুব ভালোভাবেই পার করলাম। বাসায় গিয়ে চিন্তা করতে লাগলাম কিভাবে তাকে প্রপোজ করা যায়। এতদিন তো তার বুঝে ফেলার কথা যে আমি তাকে ভালোবাসি। আমি তো শুধুমাত্র তাকে দেখার জন্যই প্রত্যেকদিন মিথ্যা অসুখের অছিলা দিয়ে তার চেম্বারে যেতাম। সে কি আসলেই বোঝে না যে আমি তাকে ভালোবাসি? এগুলো ভাবতেছিলাম আর ফেসবুকে নিউজ ফিড করছিলাম। হঠাৎ নিউজ ফিডের একটা পোস্টের দিকে চোখ যেতেই আমার বুকে ব্যথা উঠে গিয়েছিল। অতিমানবী, অর্থাৎ ওই ডাক্তারের স্ট্যাটাস দিয়েছিল গট এঙ্গেজড। আমি আর স্থির থাকতে পারলাম না। পরের দিন সকাল 10টাতেই তার চেম্বারে গিয়ে বসে থাকলাম। সে 11টার দিকে চেম্বারে আসে। আসার সাথে সাথে আমি তাকে জিজ্ঞেস করি, এগুলো কি? এইগুলোর মানে কি? গট এঙ্গেজড এই ধরনের স্ট্যাটাসের মানে কি? আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে তাই আমি স্ট্যাটাস দিয়েছি, তাতে আপনার কি? নিজেকে স্থির রাখতে না পেরে মিমের গালে খুব জোরে একটা চর বসিয়ে বলতে লাগলাম, তুমি কি একটুও বোঝো না যে আমি তোমাকে ভালোবাসি? আরে ভালো যদি নাই বাসতাম তাহলে কেন বা প্রত্যেকদিন মিথ্যে অসুখের বাহানা দিয়ে তোমাকে দেখার জন্য তোমার চেম্বারে আসতাম? শুধু ভালোবাসলেই হবে নাকি? ভালো যে বাসেন সেটাও বলতে হবে। ভয়ে বলতে পারিনি। কিসের ভয়? তুমি যদি আমাকে রিজেক্ট করে দাও সেই ভয়ে। ধুর বোকা, আমি তোমাকে রিজেক্ট করব কেন? আমিও তো তোমাকে ভালোবাসি। হ্যাঁ, হ্যাঁ, আর এটা বলেই জড়িয়ে ধরলো আমাকে এবং বলতে লাগলো, ভালোবাসি তোমায় তুরিও। আমিও তোমাকে ভালোবাসি মিম, অনেক ভালোবাসি। শুরু হলো নতুন একটি সম্পর্ক। এই ছেলে, তোমার সমস্যা কি?
আমার কোনো সমস্যা নেই, সমস্যা তো তোমার। আমার আবার কি সমস্যা? তুমি এত সুন্দর কেন? আজ প্রথম শুনলাম সুন্দর হওয়াটা একটা সমস্যা। হুম। এইসব সুন্দর বললেও লাভ নেই, আমাকে পটাতে পারবা না। আহারে, তার মানে তুমি মেনেই নিছো তুমি সুন্দর? হুম, তুমি তো সুন্দর বললা। আমি তো মিথ্যা বলেছি। কি? তাহলে আমি কি? পেতনি। কি? ওইভাবে ফুলছো কেন? কি? আমি ফুলছি? হুম, তুমি রাগ করলে না পেতনির মতো লাগে। তোকে আমি বিয়ে ছাড়া আর কিছুই করতে পারবে না। তোকে করব বিয়ে, তাও আবার আমি? তা না হলে কি অন্য কাউকে? হুম। কি? জি। নাম কি তার? হাত পা ভেঙে হাতে ধরাই দিব তোমার। কি? তুমি আমার বিএফ কে? বালিকা, যে ছেলের জন্য এত রিয়েক্ট করছো, গিয়ে দেখো সে এখন অন্য কাউকে নিয়ে ব্যস্ত। তার থেকে ভালো আমাকে। এত বড় সাহস? কার বিয়ে দেখতে হবে না? কি? তোমার জিএফ আছে? এমন ভাবে বলছো তুমি আমার বর্তমান জিএফ আর ও আমার এক্স। না, তা না। বালিকা, মুখে যাই বলো, আমি বুঝি তোমার মনে কি চলে। আমার মন তোমার মনের মতো না। দুজনের মন আলাদা হলো কবে থেকে? এক হলো কবে থেকে? যখন থেকে তোমার মায়াবী মুখ আমার চোখে পড়লো। আল্লাহ, ওই সময় তোমার চোখ দুইটা অন্ধ হইল না কেন? কি এত বড় কথা? ওকে, বিয়েটা একবার হোক, তারপর আমি বুঝাবো সাইদকে অপমান করা কি জিনিস। যেমন ভাবে বলছো মনে হচ্ছে বিয়েটা কাল। তোমার মত থাকলে কালই করতে পারি। তুমি তো সেই ছেঁচড়া। শুধু তোমার জন্য। কি? না, শুধু তোমার জন্য মুভিটার কথা বলেছি, সেই রোমান্টিক একটা ফিল্ম। আমি দেখি না ওইসব ফিল্ম। তাই তো বলি, মেয়ে এত আনরোমান্টিক কেন? কি? সারাদিন কি 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 ছাড়া আর কিছুই জানো না নাকি পেতনি? জানি তো। কি জানো? গালি দিতে। আল্লাহ, তুমি বড় মহান। বালিকা হলেও ওনাকে দিয়েছো গালি দেওয়ার যথাযথ সম্মান। ওই অফ, আমার বাসায় এসে গেছে, এবার আর পিছে পিছে না ঘুরে নিজের বাসায় যান। এভাবে বলছো কেন? একদিন তো এই বাসাটায় আমার শ্বশুর বাড়ি হবে। তাই বুঝি? হুম। ওই যাবি নাকি? তোমাকে রাগ করলে? তবে রে। বালিকা আমার সেই দৌড়ানি দিল। যাক বাবা, ধরতে পারলে আজ। আরে আপনারা আবার অন্য কিছু ভাবিয়েন না, আমাকে পিটাতো আর কি। আচ্ছা, আমি যে আপনাদের সাথে বকবক করছি, আমি কে তাই তো বললাম না। ধুর, আমি ধ্রুব। আর উনি? আপনার লজ্জা করে না আমার ওনার পরিচয় খুঁজছেন? আচ্ছা হোক বলি, উনি উনি তাসমিনা রহমান চৈতি, আমার বাবার বন্ধুর মেয়ে। কিন্তু উনি এই চরম সত্য এখনও জানে না, কারণ উনি আমাকে কখনো দেখেনি। আর তার থেকে আরও একটা চরম সত্য, ওনার সাথে আমার বিয়ে ঠিক আছে সেই ছোটবেলা থেকে। আর আব্বু যখন বিয়ের জন্য বলল, তখন আমি আব্বুর কাছ থেকে কিছু সময় নিলাম, দেখি মেয়েটার মনে আমার জন্য কিছু আছে কিনা। তাই এই মিশন। কিন্তু তার অনুভূতি জানার জন্য ফেসবুকে ফেক আইডি দিয়ে ওনার ফ্রেন্ড হয়েছি। রাতে ফেসবুকে ঢুকলাম। হ্যালো চৈতি আন্টি। ওই কুত্তা, আমি কি তোর আন্টি লাগি? বাব্বা, আজ মেজাজ এত গরম, কারণটা কি? ওই কুত্তাটার জন্য। কোন কুত্তার জন্য? দৌড় শালা, আরিয়ানের জন্য। কি আমি কুত্তা? তুই কুত্তা থেকে যাবি কেন? ও তাই তো, আমি কেন কুত্তা হব? হুম। তা কি বললো আজ?
বিকেলে যা বললাম তাই বলল। দোস্ত, ওই ছেলে মেবি তোকে অনেক লাভ করে। শালা, তুই ওর সুপারিশ করতে আসছিস? দৌড় হ। অনলাইন থেকে চলে গেল। আল্লাহ, এটা কোন মাইয়ে দিলে আমার কপালে? একবারে ঝালমরিস। আল্লাহই জানে আমার প্ল্যান জানতে পারলে আমাকে কি করে। যাক, তখন কিছু করতে পারবে না, কারণ আমার বউ হবে তখন। সকালে ওনার ভার্সিটি যাওয়ার রাস্তায় গিয়ে দাঁড়ালাম। এই মামা যাবেন? চলেন। এই মামা, আমিও যাব, চলো। ওকে কিছু বলতে না দিয়ে ওর পাশে বসে পড়লাম। এটা কি হলো? যা আমার আজকে রুটিনে ছিল। কি সুন্দর রুটিন, মেয়েদের পিছনে ঘোরাও রুটিন। আজব। শুধু তোমার জন্য। ওই আগে নাম। এতক্ষণ তুমি করে বলছিলা কত ভালো ছিল, আবার সেই পেতনি রূপ। আমি পেতনি? ও আল্লাহ গো, আমার রিক্সা থেকে ধাক্কা দিছে, আজ আমার হাত গেছে। ও তাড়াতাড়ি নেমে এলো, এরপর ডাক্তারের কাছে নিয়ে গেল। আল্লাহ, বিয়ের আগে আমার হাত ভেঙে দিল, বিয়ের পর। ওই হাতের এই অবস্থা, আর তুমি আছো বিয়ে? বিয়ে ছাড়া আর কিছু নাই? আছে তো। কি? বিয়ে, তারপর বাসরাত, তারপর বাচ্চা, তারপর। হারামি, এত দূর? দাঁড়া, তোর অন্য হাত আমি আজ। আমি দৌড় দিলাম, না হলে আর একটা হাতও ভেঙে দিত। রাতে ফেসবুকে ঢুকলাম। হ্যালো চৈতি, বল। তোর কি মন খারাপ? হুম। কেন? আজ ওই ছেলের হাত ভেঙে গেছে আমার জন্য। তো কষ্ট হচ্ছে? হুম। তার মানে তুই ওই ছেলেকে। আরে না, ওইটা সম্ভব না। আমি অন্য একজনকে ভালোবাসি। মানে কাকে? আমার বাবার বন্ধুর ছেলে, যার সাথে আমার বিয়ে ঠিক করা আছে। তুই কি সেই ছেলেকেই ভালোবাসিস? যখন থেকে আমি জানতে পারি আমার সাথে ওর বিয়ে, তখন থেকে। এতদিন এসব বলিস নাই কেন? তোকে বলে কি হবে এসব, তাই। অনেক কিছুই হবে তাই বলেই আইডি ডিঅ্যাক্টিভ করে দিলাম। তারপর কিছুদিন ওর সামনেও গেলাম না। 5 দিন পর আব্বুকে নিয়ে ওর বাসায় গেলাম। বিয়ের প্রস্তাব যদিও আগে থেকে ঠিক করা, আমি ওকে সারপ্রাইজ দিতে চাইলাম। কিছুক্ষণ পর ওকে আনা হলো, কিন্তু ও আমাকে দেখে অবাক হয়ে গেল। কোনো কথা ছাড়াই ও বলে উঠল, আমি ছেলের সাথে আলাদা কথা বলতে চাই। এই, তুই এখানে কেন? তোমাকে বিয়ে করব তাই। কি? তুমি আঙ্কেলের ছেলে? বলনি কেন? জানতে চাইছিলাম তুমি আমাকে ভালোবাসো কিনা। আমি তোমাকে ভালোবাসি না। কি? জি। তাহলে কাল বললে যে ফেসবুকে। ওইটা তুমি? হুম। তোমাকে, দাঁড়াও। আবার দৌড়ে চলে আসলাম। আসার পর ও আমার সাথে আসলো। চৈতির বাবা জিজ্ঞেস করলো আমার হাত কিভাবে ভাঙছে। আমি বললাম ক্রিকেট খেলতে গিয়ে। আর ছোট্ট ঘরে বললাম একটা পেতনির জন্য। ও আমার দিকে লাল চোখে তাকালো। বালিকা, একবার বিয়ে হোক, তারপর বোঝাবো লাল চোখ কেমনে করো। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।